আরে থামাবে কে হাদিকে? শুয়োরের বাচ্চারা চেনে না আজাদিকে। প্রতি ফোঁটা রক্তের কত শত মূল্য, শহীদের জমিনে রক্ত অতুল্য। এই হাদি একা নয়, হাদি কোটি লক্ষ, বাংলার পুরোটাই হাদিদের পক্ষ। শহীদের কাফেলার ডর নাই, নাই ভয়, হাদিদের প্রার্থনা যাই চাই তাই হয়। এই দেশ জমিনের রক্ত, যুগে যুগে হাদিদের কেন যে অযত্ন। হাদিরাই এটো বোমা আবাবিল পক্ষী, সহুসের মন ছিল সুশীতল লক্ষ্মী। বাবরার হত্যায় ভেবেছিলে শ্রেষ্ঠ, দেখেছ কি ফলাফল ছেড়ে নাই কেষ্ট। হাদিরাই জন্মায় ফাতেমার গর্ভে, হাদিরাই মরুভূমি ফুলে ফলে ভরবে। হাদিদের ভয় নেই, হাদিরা শহীদ তো, হাদিরাই ওমর আলী বাদবাকি বৃত্ত। গুলি টুলি হাদিদের ঝুলটাও ছেড়ে না, হাদিরা আছে বলে ফাশিস্ট ফেরে না। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশকে বলা হয় একটা বিচারহীনতার দেশ। এদেশে অনেক ক্রাইম আছে যেগুলো কোনো বিচার হয় না, এবং এগুলোর তদন্ত খুব একটা ভালো করে হয় না। জুলাই আগস্টের বিপ্লবের অন্যতম একজন সহযোদ্ধা ছিলেন, অন্যতম নায়ক ছিলেন ওসমান হাদি। উনি আজকে মারা গেছে, আজকে কয়দিন হয়। ওনার একজন সাংবাদিক আছে জুলকারনাইন, আল জাজিরার। উনি বলছেন যে ওসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গেছে, ওই সাথে সাথে বলেছে উনি। এটা মানুষ অনেক কিছু মিন করছে। অনেকে বলছে যে এটা মানুষের মেন্টালিটিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এইভাবে বলা হয়েছে, এবং জুলকারনাইনকে বলা হচ্ছে রয়ের সাথে সম্পৃক্ত একজন মানুষ। এটা গেল একটা জিনিস। ডেইলি স্টার এবং প্রথম আলোকে এই দেশে বলে দিল্লির আলো, আর ডেইলি স্টারকে বলে দিল্লি স্টার আর দিল্লির আলো। এই দুটা নিউজ পেপারকে যখন জ্বালিয়ে দিয়েছিল, তখন খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে যারা এই ক্রাইমের সাথে জড়িত ছিল, আমরা সাপোর্ট করি না কোনো একটা স্থাপনা, কোনো একটা প্রতিষ্ঠান এইভাবে জ্বালিয়ে দেওয়া। তবে এইখানে একটা কথা আছে, বাংলার সাথে আরও অনেক পত্রপত্রিকা আছে, নিউজ চ্যানেল আছে, কোনোটাই জ্বালিয়ে দিল না। শুধু এই দুটার উপর মানুষের এত ক্ষোভ কেন? এই দুটা সংবাদপত্র, ইংরেজি ডেইলি স্টার আর বাংলার প্রথম আলো অর্থাৎ দিল্লির আলো, এই দুটা নিউজ পেপার স্বৈরাচারী, বিগত হাসিনা স্বৈরাচারীর সময় স্বৈরাচারীর পক্ষে কথা বলেছে এবং ভারতের পক্ষে কথা বলেছে। দেশের মানুষের পক্ষে তাদের কোনো কথা ছিল না। দেশের মানুষের পক্ষে তারা এই দুইটা পেপার কোনোরকম করেন। এগুলো অনেক তাদের পূর্ববর্তী যে পেপারগুলো, যেগুলো নিউজ পেপার বের হয়েছে, এগুলো দেখলে বোঝা যাবে পুরোনো পেপারগুলো ঘাঁটলে। এখন এই দুইটা পেপার পড়লো, সাথে সাথে এগুলোর সাথে জড়িতদের গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়া হলো। আর ওসমান হাদির মতো একজন জুলাই আগস্টের বিপ্লবীর প্রথম সারির নেতা, এই দেশের জন্য যিনি জান দিয়েছে, ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, রর বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে ভারত কর্তৃক কিলিং হয়েছে, আওয়ামী লীগ এবং কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। উনি মারা যাওয়ার আগেও বলেছেন যে আমাকে হয়তো মেরে ফেলবে, আমার বাচ্চাটাকে একটু দেখে রাখেন, বলে গেছেন। আজকে এতদিন এটার কোনো একটা শুরু হলো না, একটা গ্রেপ্তার পর্যন্ত হলো না। ডক্টর ইউনূস সাহেব কীরকম সরকার চালাচ্ছেন, এবং এইভাবে কি উনি দেশটার একটা নিরপেক্ষ ইলেকশনের দিকে উনি যাচ্ছেন? নিরপেক্ষ ইলেকশনকে উনি আসলে করতে পারবেন? একটা খুনিকে যেখানে ধরতে পারে না, আবার শোনা যাচ্ছে এই খুনি, ওসমান হাদির খুনি দেশের মধ্যে আছে, এবং কেউ কেউ আবার
বিএনপির নেতা জড়িত আছে বলে বলা হচ্ছে। আমি নেতার নামটা ধরলাম না। যা হোক, এগুলো তদন্ত সাপেক্ষ, এগুলা মন্তব্য করা যায়, কিন্তু এগুলা কোনো এভিডেন্স নেই। তো এখন আরেকটা জিনিস শোনা গেছে যে তার শেষ মোবাইলের ওসমান হাদি খুনির এই ডনের মোবাইলের শেষ অবস্থান পাওয়া গেছিল কোনো একটা ডিফেন্সের ইয়েতে। এখন এইটার সব কিছু নিয়ে একটা প্রশ্ন আসতেছে, আসলে কি ওসমান হাদি খুনের সাথে কি সরকারের একদম উচ্চ পর্যায়ের মোস্ট লেভেলের, অর্থাৎ সরকারের একটি অংশ কি জড়িত আছে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে? এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। সরকারের কি কোনো একটি অংশ জড়িত আছে? আর লাস্ট অবস্থানটা যেই একজন ডিফেন্সের ইয়েতে পাওয়া গেছে, সেটা শোনা গেছে। এগুলা আমরা আশা করব জুলাই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশের কোনো এস্টাবলিশমেন্ট আর এই ধরনের ভারত প্রীতি করবে না, ভারতের দালালি করবে না, ভারতের দালালি থেকে বেরিয়ে এসছে, এরকম আমরা মনে করব, আশা করব। আর যদি ওসমান হাদির খুনিকে ধরা না হয়, তাহলে ধরে নিতে হবে দেশের মধ্যে ঘাপটি মেরে রয়ের এবং ভারতের আওয়ামী লীগের দালালগুলো জায়গায় জায়গায় বসে আছে, তাদের কারণে এগুলা সফল হতে দিচ্ছে না। মানুষের ক্ষোভ কিন্তু, অবিশ্বাস কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর বেড়ে যাচ্ছে দিন দিন। উনি কি ঘুমাচ্ছেন? উনি এই সমস্ত কিছু দেখেন না? ওনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ফারুকীকে নিয়ে প্রতিবাদ ছিল, উনি এগুলো কর্ণপাত করেন নাই। এই ফারুকী কয়েকটা জুলাই আগস্টের মধ্যে কয়েকটা হোয়াটসঅ্যাপে ফেসবুকে মেসেজ দিলে কি হয়ে যায়? এই ফারুকী ছাড়া কি আর দেশত্ববোধ সম্পন্ন কোনো মানুষ ছিল না? এই ফারুকীকে তো ফারুকীর বউ তো সবসময় সুবিধা নিয়েছে শেখ হাসিনার কাছ থেকে, এবং তার বউ এবং সে, এই দুইজন শেখ হাসিনার সাথে প্রচুর ছবি আছে তাদের। 15টা বছর খুব নিরাপদ অবস্থানে ছিল ফারুকী, হঠাৎ করে খোলস পাল্টিয়েছে। এগুলো জনগণের প্রশ্ন। এই সমস্ত কিছু নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর মানুষের ক্ষোভ বাড়ছে। উনি কোনো একটা কাজ খুব দ্রুত গতিতে যেগুলো করার ওনার উপদেষ্টা মণ্ডলীকে পরিবর্তন করার জন্য ছাত্ররা, এই বিপ্লবী ছাত্ররা মিছিল পর্যন্ত করেছে, বঙ্গভবন ঘেরা পর্যন্ত করবে বলেছে, কিন্তু উনি এগুলোতে কর্ণপাত করেন নাই। এই বিপ্লব যদি ব্যর্থ যায়, তার দায়ভার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকেও নিতে হবে, কারণ উনি দায়িত্ব নিয়েছেন, দেশের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, পুরো দেশটার দায়িত্ব নিয়েছেন। উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। উনি প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধানমন্ত্রী একই জিনিস। এটা উনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। ওনার কি সমস্যা? ওনার সমস্যা যেটা উনি জনসমক্ষে প্রকাশ করুক। কে বাধা দিচ্ছে? ওনার যদি ক্যাবিনেটের মধ্যে ওনার যদি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কেউ থাকে, উনি এটা প্রকাশ করে বের করে দিক। উনি তো এখন এই অন্তর্বর্তী সরকারের উনি প্রধান, ওনার সে এক্সিকিউটিভ ক্ষমতা আছে। কেন করছেন উনি? জনগণের একটা দাবি, ছাত্ররা পর্যন্ত বিক্ষোভ করেছে, উনি কেন কর্ণপাত করলেন না এগুলোর? উনি কি বিপ্লবের, এই জুলাই আগস্টের বিপ্লবের বুকে উনি কি ছুরি বসিয়ে দিচ্ছেন এগুলোতে? বাধ্য হয়ে বলতে হচ্ছে। ইউনূস সাহেব একজন রেসপেক্টেবল পারসন, ভারতের বিরুদ্ধে চোখ তুলে কথা বলেছে, বাংলাদেশের ইতিহাসে এরকম নাই। কিন্তু কিছু কিছু কর্মকাণ্ড ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের, এগুলো খুব মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে, এবং উনি যদি এগুলো করতে না পারে, তাই বিপ্লবটা একদিকে নস্যাতের দিকে চলে যাবে, আবার সেই ভারতীয় উপনিবেশ চেপে বসবে আমাদের উপর।
যে 16-20 বছর উপনিবেশ চেপেছিল আমাদের উপর। তো ইউনূস সাহেবের একান্ত দায়িত্ব এগুলো দ্রুত করে নেওয়া, আর বাংলাদেশকে যদি সামরিকভাবে শক্তিশালী করতে চায় পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করুক, নিউক্লিয়ার চুক্তি করুক, চীনের সাথে করুক প্রতিরক্ষা চুক্তি, তুরস্কের সাথে করুক প্রতিরক্ষা, প্রয়োজন হলে ইরানের সাথে করুক। ইরান বাংলাদেশের একটা ফেভারেবল কান্ট্রি, ইরানের সাথে করুক প্রতিরক্ষা চুক্তি। শুধু পাকিস্তানের সাথে চুক্তি হবে হবে শোনা যাচ্ছে, শুধু ফাইটার প্লেন আসবে আসবে শুনতেছি। এই গানগুলো আজকে কয়েক মাস ধরে, 6 মাস ধরে শুনতেছি। এই গানের কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি। কিন্তু সামরিক বাহিনীর যে 10-11 জন যে অফিসারগুলো, উনি কি জেলে আনতে পারছেন? খালেদা জিয়ার মতো একজন দেশনেত্রী 3 বছর 3বার নির্বাচিত দেশনেত্রী যে সাধারণ জেলে যদি থাকতে পারে, অর্গানগ্রামে প্রোটোকলে এই 11 জন 10 জন সামরিক অফিসার, ওরা কোন ইয়েতে পড়ে, কত নম্বরে পড়ে? ইউনূস সাহেবের কেন শুভবুদ্ধির উদয় হচ্ছে না? ইউনূস সাহেবের কেন ব্রেনে কাজ করছে না এই সমস্ত কিছুতে? ঘাপটি মেরে যে বসে থাকে, ওনার তো গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে, উনি গোয়েন্দা রিপোর্ট ব্যবহার করে এগুলো দৌড়াক। আমার তো মনে হয় ফখরুদ্দিনের সরকার আরও অনেক বেশি অ্যাক্টিভ ছিল। মানুষ অন্তত প্রথম দিকে খুব ফেভারেবল ছিল মানুষের। রাস্তাঘাট পুরো পরিষ্কার হয়ে গেছে, যানজট ছিল না, এবং অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে দিয়েছিল এবং ফাঁসি দিয়েছিল বাংলা ভাই টাংলা ভাইদেরকে সবাইকে দ্রুত। একটা ওসি প্রদীপকে পর্যন্ত ফাঁসি দিতে পারে নাই ইউনূস সাহেব। এটা জাতির একটা দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। আমরা কি বিপ্লবটা কি আবার কি ব্যর্থতার দিকে যাচ্ছে? একটা প্রশ্ন রেখে দিলাম আমি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।